কেয়া পাতার নৌকা সূচনা পর্ব। রাজিয়া রহমান। তরুর বাবা মারা যাওয়ার 1 মাস পরেই চাচারা তরুদের ঘরে এসে উঠল। সেই সাথে চাচি তাদের কাজের মহিলাকে ছাড়িয়ে দিল। 2 মাসের মাথায় তরুর আর তরুর মায়ের জায়গা হলো ঘরের সবচেয়ে ছোট রুমটায়। এরপর তরু বুঝতে পারল এই ঘরটা এখন চাচাদের হয়ে গেছে এবং মা হয়ে গেছে এই ঘরের বাঁধা কাজের লোক। দুপুরে তরু শুয়ে শুয়ে ভাবছে বাবার কথা। তরুর মা তখন রুমে এলো, হাতে মাছের রক্ত। এসে তরুকে বলল, বিকেলে লতার টিচার আসবে, আসরের পর আর বাসা থেকে বের হবি না বলে দিলাম। আমার আর ঝামেলা ভালো লাগে না। মায়ের কথা শুনে তরু বিরক্ত হয়ে বলল, লতার স্যার আসলে আমার কি মা? ওর স্যার তো আমার কোলে উঠে বসে থাকবে না যে আমি বের হতে পারবো না। রাবেয়া রক্তমাখা হাতে মেয়ের চুলের মুঠি ধরে বলল, মুখে মুখে তর্ক করবি না তরু। এত যন্ত্রণা আর সহ্য হয় না আমার। তোর চাচি বলে গেছে তোরে নিষেধ করতে। মাঠের দিকে যাবি না। লতার পড়ার টেবিল থেকে তাকালে গেইটের সামনের দিকে দেখা যায়। তরু মন খারাপ করে বলল, এমন করো কেন মা? তুমি জানো না বিকেলে সবাই মিলে আমরা মাঠে আড্ডা দিই। আমার ঘরে থাকতে হাসফাস লাগে মা। রাবেয়া মেয়ের কথা শুনে মন খারাপ করে বলল, এমন অবুঝ হইস না মা। তোর ভালো না লাগলে ছাদে গিয়ে বসিস কিছুক্ষণ বিকেলে, তবুও বের হবি না। তরুর ভীষণ মন খারাপ হলো, কিন্তু আর প্রতিবাদ করল না। মাথার উপর বাবার ছায়া না থাকলে এরকমই হয়। জলভরা চোখে তাকিয়ে রইল তরু জানালা দিয়ে। ফাইজান এলো ঘড়ি ধরে বিকেল 4টের সময়। লতার এই টিউশনিটা ফাইজান নিতে চায়নি, কিন্তু বাবা মায়ের চাপাচাপিতা রাজি হতে হলো। ফাইজান এসে নিজের চেয়ারে বসল। লতা এসে বসল 2 মিনিট পর। এসেই সালাম দিল লতা। ফাইজান সালামের জবাব দিয়ে বলল, বসো, বই বের করো। লতা এক নজর আর চোখে তাকালো ফাইজানের দিকে। আর্মি কাট দেওয়া চুলগুলো ভীষণ ছোট ছোট। আশ্চর্য, লোকটাকে এই কাটে ভালোই লাগছে। একটু আসছি ভাইয়া বলে লতা দ্রুত পায়ে নিজের রুমের ড্রেসিং টেবিলের সামনে থেকে লিপস্টিক নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নুড কালারের লিপস্টিকটা ঠোঁটে হালকা লাগিয়ে নিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। না, এবার সুন্দর লাগছে। সন্তুষ্ট হয়ে লতা বের হয়ে এসে আবারও চেয়ারে বসল। ফাইজান প্রথমে অ্যাকাউন্টিং বইটা খুলল। লতাকে একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিয়ে খাতায় করে দিল। তারপর বলল, এবার তুমি নিজে নিজে দেখো কোথায় বুঝতে অসুবিধা লাগছে, এরপর তুমি নিজে নিজে করবে। লতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। পড়ানো শেষ করে ফাইজান বের হয়ে গেল। তরুর বিকেলটা কাটল কেমন দমবন্ধ অনুভূতি নিয়ে। তরু ক্লাস 9-এ পড়ে। প্রজাপতির মতো উড়ে বেড়াতে ভালোবাসে সারা বাড়িতে। এই বাড়িটা যদিও তরুর বাবার করা, কিন্তু সে সব কথা এখন অতীত। বাবা নেই যেখানে, সেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে যে এটাই ঢের বেশি। রাবেয়া ঝামেলা পছন্দ করে না। ঝামেলা পছন্দ করলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। তরু বিকেলে জানালার পাশে বসে বাহিরে তাকিয়েছিল। বাহিরে একটানা ঝিঝি পোকা ডাকছে। নীল আকাশে একটা পাখি উড়ছে। একাকী। তরুর মনে হলো পাখিটা বুঝি তরু নিজেই। ভীষণ একলা একটা জীবন তার। বাবা মারা যায় তরু তখন ক্লাস 4-এ পড়ে। এরপর থেকে তরুর জীবন অন্য রকম হয়ে গিয়েছে। মা থাকে সারাক্ষণ সংসারের কাজে ব্যস্ত। রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে মা রাত 10টা সাড়ে 10টার দিকে সব গুছিয়ে রেখে এসে শয়। বিছানায় পিঠ রাখলেই সারাদিনের ক্লান্তিতে 2 চোখ বন্ধ হয়ে যেত ঘুমে। হারিকেনের আলোয় তরু তখন বসে বসে খাতায় পেন্সিল দিয়ে ছবি আঁকত। সময় কেটে যাচ্ছিল তার নিজের মতো। তরুর জীবনেও পরিবর্তন এসেছে। ছোট্ট তরু অনেক কিছুই বুঝে এখন। মায়ের সাথে মনের দূরত্ব বেড়ে গেছে হাজারো মাইলের। এই অলস বিকেল কাটল তরুর একটানা ঝিঝি পোকার ডাক শুনে। সন্ধ্যাবেলায় তরু বই নিয়ে বসল। সস্তা কম আলোর একটা বাল্বের আলোয় তরু পড়তে বসেছে। এই টিমটিম আলোয় তরুর কেমন মন উদাসী হয়ে যায়। তার উপর মাথা ঝিমায়।
তরু অঙ্ক বইটা নিয়ে বসেছে। মন খারাপ হলেই তরু অঙ্ক করতে বসে। যেসব অঙ্কগুলো বেশ জটিল প্রকৃতির হয়, করতে বেশ সময় লাগে, সেগুলো একটা খাতায় লিখে রাখে তরু। যখন মনটা খুবই খারাপ হয় তখনই বসে অঙ্কগুলো নিয়ে নিজের জীবনের সমস্যা ভুলে গিয়ে অঙ্কের সমস্যা সমাধান করে। লতা এলো একটা আইসক্রিম হাতে নিয়ে। তরুর পাশের চেয়ারে বসে বলল, এই তরু, গরম লাগছে না তোর? তরু চুপ করে রইল। লতার সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখন। কথা না বলে তরু অঙ্ক করতে লাগল। লতা উকি দিয়ে তাকিয়ে বলল, বাব্বা, একেবারে অঙ্কের জাহাজ তুই। এই ভ্যাপসা গরমের মধ্যে বসে অঙ্ক করছিস কিভাবে? নিউটন ও ফেইল হয়ে যাবে তোর কাছে। আমি ফ্যানের নিচে বসেও ঘেমে নিয়ে উঠেছি, দেখছিস না এখন, তাই আইসক্রিম খাচ্ছি। তরু বিরক্ত হয়ে বলল, কোনো দরকারি কথা না থাকলে তুই যা তো এখন। লতা, আমাকে পড়তে দে। মুখ কালো করে লতা বলল, এরকম ভাব নিয়ে থাকবি না তরু আমার সাথে। আমি তোর এসব ভাবের ধার ধারি না, বুঝলি? আসছে আমার পণ্ডিত মশাই। তরু কথা বাড়ালো না। লতা উঠে চলে গেল। 5 মিনিট পর তরু দেখল রুমের লাইট অফ হয়ে গেছে। বাহিরে চাচিদের সবার রুমে আলো আছে, শুধু তরুদের রুমের আলো বন্ধ। তরু জানে এটা লতার কাজ। তরুকে জব্দ করতে লতা এটা করেছে। ভীষণ ক্ষিপ্ত হয়ে তরু মায়ের কাছে গেল। রাবেয়া তখন চুলার পারে বসে রুই মাছ ভাজছে। পুকুরে সকালে জাল ফেলে মাছ ধরা হয়েছে। অনেকগুলো মলা মাছ, গুঁড়ো মাছ পেয়েছে জালে। প্রায় 12 কেজি ওজনের একটা রুই মাছও উঠেছে অন্যান্য মাছের সাথে। দুপুর থেকে রাবেয়া মাছ কাটাকুটির কাজে ব্যস্ত। তরু রান্নাঘরে এসে দেখে মায়ের সারা শরীর ভিজে জবজবে হয়ে আছে। কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম কণা জমে আছে। আগুনের লাল আলোয় ক্রিম কালার সুতি শাড়ি পরা মাকে অপ্সরাদের মতো লাগছে। তরু মায়ের ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে রইল। এক ডিশ মাছ ভাজতে বসেছে মা। তরুর 2 চোখ টলমল করতে লাগল। কতক্ষণ ধরে মা বসে বসে এসব করছে কে জানে। একটানা অনেকক্ষণ ধরে নিশ্চয় বসে মাছ কেটেছে। দুপুরেও তো মায়ের হাতে মাছের রক্ত দেখেছে। রাতে ঘাড় ব্যথা, কোমর ব্যথার জন্য ঘুমাতে পারবে না। মায়ের জন্য তরুর ভীষণ আফসোস হয়। মায়ের বয়স কতই আর, অথচ জীবনটা শেষ হয়ে যাচ্ছে অযথাই। চাচি তো কাজের লোক ছাড়িয়ে দিয়েছে কত বছর আগেই। সবকিছু মায়ের উপর দিয়ে যাচ্ছে। রাবেয়া মেয়েকে দেখে বলল, কিরে, পড়া রেখে এখানে দাঁড়িয়ে আছস কেন? তরু কান্না জড়ানো কণ্ঠে বলল, মা, এই আগুনের পাশে বসে এত কাজ করছো যে তোমার গরম লাগে না মা? রাবেয়া বিগলিত হেসে বলল, পাগল মেয়ে, গরম লাগবে কেন? নারী গো, জীবন এরকমই মা। চুলার গনগনে আগুনে পুড়ে পুড়ে এই জীবন শেষ হয়। তরু একটু ভেবে বলল, মা, তাইলে চাচির কেন জীবন এরকম হয় না? চাচির তো চুলার পারে আসা লাগে না কখনো। উনিও তো নারী। রাবেয়া হাসল মেয়ের কথা শুনে। বোকা মেয়েকে কিভাবে বুঝাবে স্বামী নামক অলংকার যার নাই, তার জীবন সুখ বলতে কিছু নাই। তার জীবন খাখা মরুভূমির মতো। সেই জীবনে না আছে সুখ, বা আছে শান্তি, আর না আছে স্বস্তি। একটা মানুষ মরে গিয়ে জীবিত মানুষটাকে জিন্দা লাশ করে দিয়ে গেছে। তার এখন আর কোনো কিছুতে কোনো অধিকার নেই, মতামত নেই। রাবেয়ার 2 চোখ ভিজে উঠল। চোখ মুছে রাবেয়া বলল, এদিকে আয় তরু, একটা ভাজা মাছ খাবি? গরম গরম ভাজা মাছ কাহা একটা? নিজে গো পুকুরের মাছ, তোর বাপের পুকুর এইটা তরু। খা একটা বড় স্বাদের মাছ। তরু মাথা নাড়িয়ে বলল, না মা, খাবো না। রাবেয়ার খুব খারাপ লাগল। তারা মা মেয়ে দুজনেই এই পরিবারে যেন উচ্ছিষ্ট। সবাই খেয়ে যাওয়ার পর তারা দুজন রান্নাঘরে বসে খায়। কখনো এক টুকরো মাছ মা মেয়েকে ভাগ করে খেতে দেওয়া হয়, আর কখনো তো থাকেই না। তরুর বাবা মারা যাওয়ার পর থেকে আর রাবেয়া পারেনি মেয়েকে এক টুকরো মাছ ভালো করে খেতে দিতে। আজ হঠাৎ করে মনে হলো সেই কথা। আহারে জীবন! অথচ তরুর বাবা থাকতে রাবেয়া সবসময় মেয়েকে মাছ ভেজে দিত।
তরু ভাজা মাছ ছাড়া খেত না, আর এখন নির্মমতার চাপে পড়ে সবকিছু খেয়ে নেয় বিনা বাক্য ব্যয়। রাবেয়া করুণ মুখে বলল, আয় না তরু, একটা মাছ খা। কতদিন একটু তোকে ভালো করে কিছু খাওয়াতে পারি না। তরু মায়ের কথা শুনে এগিয়ে গেল। রাবেয়া এক পিস মাছ একটা বাটিতে তুলে মেয়েকে দিলেন খেতে। তরু মুখে তোলার আগেই তরুর বড় চাচি আমেনা এসে হাজির হল। রাবেয়ার মুখটা ভয় পাংশুবর্ণ লাভ করল। ছি ছি আমেনা ভাবি এখন কি মনে করবে? আমেনা হতবাক হয়ে বলল, রাবু এইটা কি করলি তুই? তুই কারে জিজ্ঞেস করে মেয়েরে মাছ খাইতে দিছস? সবার জন্য গুনে গুনে নাচ ভাজতে দিছি আমি। রাবেয়া সাহস সঞ্চয় করে বলল, তরুর মাছ ভাজার উপর শখ ভাবি। সবসময় তো খাইতে পারে না, তাই আজকে একটা মাছ খেতে দিছি। আমি নিজেই জোর করে দিছি। তরু নিতে চায়নি। আমেনা তেলেবেগুনে জলে উঠে বলল, কি বললি রাবু তুই? সবসময় খাইতে পারে না তো গরে আমি ভাত মাছ দিই না। দুধ কলা দিয়া কালসাপ পুষি আমি। আমার খাস, আমার বদনাম করস কেমনে? এত নিমকহারামি তোরা? রাবেয়া থ মেরে গেল। আমেনা বলল, আইজ আমি এখন না, আসলে তো জানতে পারতাম না রান্নাঘরে যে এসব চোরাকারবারি চলে তোর। কবে থাইকা এসব করস তুই? এজন্যই তো কই হিসাব মিলে না কেন আমার। তরুর আর মুখে খাবার উঠল না লজ্জায় অপমানে। মাছের বাটি নামিয়ে রেখে তরু দৌড়ে নিজেদের রুমে চলে গেল। মায়ের এত অপমান তরু সহ্য করতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তরুর। ভোররাতে বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেছে। সোদা মাটির গন্ধ চারদিকে। বৃষ্টির ঝুমঝুম শব্দে তরুর ঘুম ভেঙে গেছে। পাশে রাবেয়া ঘুমাচ্ছে। তরুর ভীষণ ক্ষুধা পেয়েছে। রাতে মা মেয়ে কেউই খায়নি। এখন অবশ্য খাওয়ার মতো কিছুই নেই তরুর। তবুও উঠে এক গ্লাস পানি খেল তরু। সকাল বেলা তরু আর বের হলো না রুম থেকে। গতরাতে পড়া হয়নি, পড়তে হবে। রাবেয়া রুটি আর আলু ভাজি এনে মেয়েকে দিলেন খেয়ে স্কুলে যেতে। গত রাতে না খাওয়া তরু পেটে ক্ষুধা নিয়েও খেতে পারল না। পেটের ক্ষুধার চাইতেও অপমানের জ্বালা যখন বেশি হয়ে যায় তখন পেটের ক্ষুধাও ফিকে লাগে। তরু ব্যাগ গুছিয়ে বলল, খেতে ইচ্ছে করে না মা। রাবেয়া চিরুনি এনে মেয়ের চুলের ঝড় ছাড়াতে ছাড়াতে বললেন, মারে মন খারাপ করে থাকিস না মা। শুধু শুধু রুহরে কষ্ট দিয়ে কি লাভ? রুহের বদদোয়া লাগবো। রুহের বদদোয়া যদি লাগেই মা, তাইলে চাচির উপরে লাগতো সব কিছুর আগে। এসব বদদোয়া বলে কিছু হয় না মা। এই দুনিয়া বড় নিষ্ঠুর। এইখানে এতিমের বদদোয়ারও দাম নাই, এতিমের জীবনেরও দাম নাই। রাবেয়া মেয়ের চুলে বিনুনি করতে করতে বলল, এভাবে বলে না মা। আল্লাহ নারাজ হইব। আল্লাহ সব অন্যায়ের বিচার করে। আমরা মানুষ হয়তো বুঝি না। সবার পাপের শাস্তি সবাই পাবে। হাসরের মাঠে সব কিছুর বিচার হইব মা। আমার রাসূল এতিম ছিলেন, এতিমরে তিনি ভালোবাসতেন। মন খারাপ করিস না মা, আয় খেতে বসো। তরু মায়ের কথা শুনে একটা রুটি খেল। তারপর ব্যাগ নিয়ে বের হয়ে গেল। লতা আগেই তৈরি হয়েছিল। তরুকে বের হতে দেখে নিজেও বের হয়ে এলো। তরুর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, জানিস তরু, আমার প্রাইভেট পড়তেছি এখন। তরু জবাব দিল না। নলতার উপর রেগে আছে তরু। গত রাতে লতা যদি এই কাজ না করত তাহলে তরু মায়ের কাছে বিচার দিতে যেত না, আর তাহলে মাছ ভাজা নিয়ে এত কাহিনী হতো না। লতা ব্যাগ থেকে একটা ডেইরি মিল্ক বের করে বলল, ডেইরি মিল্ক খাবি তরু? এটা অরিজিনাল ডেইরি মিল্ক। আব্বা পাঠিয়েছে আমাদের জন্য। এত টেস্ট জানিস? দোকানে 5 টাকার যেই ডেইরি মিল্ক কিনে খাস তোরা, ওগুলো তো চকোলেট না, বিষ এক প্রকার। আসলটা টেস্ট অন্য রকম। তুই কখনো খেয়েছিস তরু? তরুর ভীষণ হাসি পেল শুনে। নিজের রাগ চেপে বলল, শোন লতা, তোর আব্বাকে বিদেশে আমার আব্বা নিয়েছে। তাই মনে রাখিস, তোর আগে এসব বিদেশি চকোলেট আমি দেখেছি, আমি খেয়েছি। লতা মুখ কালো করে বলল, তুই আমাকে খোটা দিচ্ছিস? আমার আব্বাকে তোর আব্বা বিদেশ নিয়েছে বলে তুই খোটা দিচ্ছিস আমাকে?
বিদেশ না গেলে কি তুই মনে করস আমার আব্বা আমাগরে খাওয়াতে পারতো না? পারতো লতা, কিন্তু এই অরিজিনাল ডেইরি মিল্ক না 5 টাকা দামের ডেইরি মিল্ক খেতি। লতা তরুর বিনুনি ধরে টান দিয়ে বলল, বড় বড় কথা বলছিস যে তুই? এত সাহস কেন তোর? শরম করে না আমাগো খাস আবার আমার লগে বড় বড় কথা কস? তরুর মাথা ফুল গরম হয়ে গেল। লতার চুলের মুঠি ধরে বলল, না লজ্জা করে না? কেন করে না জানিস তুই? তোরা যেই ঘরটাতে থাকছিস না ওটা আমার আব্বার করা ঘর। আমার আব্বা ওই ঘর করেছে, তোরা তো থাকতি ভাঙা একটা ঘরে। আমার আব্বা মারা যাওয়ার পর তোর জোর করে আমাদের ঘর দখল করেছিস। আমার আব্বার জায়গা জমি সব তোরা দখল করেছিস। বাজারের যেই দোকানগুলোর নাম এখন লতা এন্টারপ্রাইজ, ওগুলো আগে ছিল রাবেয়া এন্টারপ্রাইজ নামে। আমাদের সব তোরা জোর করে দখল করেছিস। আমার মা বোকা মানুষ, ভীতু মানুষ, তাই সব চুপচাপ মেনে নেয়। তাই বলে আমি সারা জীবন মেনে নিব এটা ভাবিস না লতা। আমার মাথা যদি একবার গরম হয়ে যায় তবে খুব খারাপ হবে। লতা হতবাক হয়ে তাকিয়ে রইল তরুর দিকে। তরু এত কথা বলল তাকে। সব আজকে গিয়ে মাকে বলতে হবে। মা তরুর জিভ টেনে ছিঁড়ে ফেলবে। তরু বেঞ্চে বসে মাথা নিচু করে রাখল। মাথার দুই পাশের রগ দপদপ করছে তার রাগে। আর সহ্য করতে পারছে না তরু। আর কত সইবে এসব সে? এটা কোনো জীবন হলো? ক্লাস শেষ করে বাড়িতে ফিরে তরু মায়ের খপ্পরে পড়ল। লতা টিফিন পিরিয়ডে স্কুল থেকে চলে এসেছে। তরু আর লতা দুজনে একই ক্লাসে পড়ে একই স্কুলে। লতা কমার্সে আর তরু সায়েন্স। রাবেয়া তরুর দুই গালে কষে 2টা থাপ্পড় বসালেন। তারপর চোয়াল চেপে ধরে বললেন, খুব চোপার জোর হইছে তোর না? শরীরে চিকনাই বাড়ছে তোর? কি বলছস লতারে তুই এসব? লায়েক হইছস তুই? তরু চুপ করে রইল। লতা সব চাচিকে বলেছে নিশ্চয়, আর চাচি এরপর মাকে চূড়ান্ত অপমান করেছে। তরুর নিজের উপর নিজের রাগ হল। কেন মাথা গরম করে এত কথা বলল লতাকে? কেন ভুলে গেল সব ঝাল সবাই মায়ের উপর মেটাবে? রাবেয়া মেয়েকে কিছুক্ষণ চড়থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলেন। বাহিরে উঠানে দাঁড়িয়ে লতা মিটিমিটি হাসতে লাগলো তরুর অবস্থা দেখে। বেশ লাগছে লতার। তরুর ভীষণ অহংকার। গায়ের চামড়া ফর্সা বলে রোল নম্বর 1 বলে ধরাকে সরা জ্ঞান করে না। এবার কেমন মজা লাগছে। বিকেলে ফাইজান এলো লতাকে পড়াতে। লতা আজকে আগেই সেজে গুজে বসেছে। চোখে ইউটিউব দেখে স্মোকি আই করেছে, ঠোঁটে নুড লিপস্টিক। ফাইজান এক নজর তাকিয়ে হতবাক হয়ে বলল, তুমি চোখের উপর কালি মেখেছ কেন? লতা বিব্রত হয়ে বলল, কালি মাখবো কেন? এটা মেকআপের একটা অংশ। স্মোকি আই এটা ভাইয়া। ফাইজান মাথা নাড়িয়ে বলল, তুমি কি সবসময় সেজে গুজে পড়তে বসো? পড়ালেখার সাথে মেকআপের কি কোনো হিডেন রিলেশন আছে? গতকাল ও দেখলাম পড়ার মাঝখানে উঠে গিয়ে সেজে এসেছ। লতা ভীষণ লজ্জা পেল শুনে। ফাইজান বুঝতে পেরেছে লতা যে লিপস্টিক দিয়েছে। এত লজ্জা লাগছে কেন লতার? লতা যে ফাইজানকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করে বুঝে গেল নাকি? তরুর বিকেল কাটল কান্না করে। মায়ের উপর রাগ করে সারা বিকেল বিছানা থেকে উঠল না তরু। মা কেন এত বোকা তরু বুঝে না। কিসের আশায় এভাবে পড়ে আছে? নিজের ভালো ও মা বুঝে না। মা কেন সবকিছু এভাবে ছেড়ে দিল চাচার উপর? ভালো লাগছে না তরুর। আগে তরু ছোট ছিল, বুঝত না। এখন অনেক কিছু বুঝে তরু। আশেপাশের মানুষ অনেক কিছু বলে তরুকে। কেউ ভালো বুদ্ধি দেয়, কেউ খারাপ বুদ্ধি। তরুর ভালো খারাপের পার্থক্য বুঝে। বুঝে বলেই তরু জানে চাচা যতই চালাকি করুক কাগজপত্রে সব সম্পদ তরুদের। তরু স্বপ্ন দেখে একদিন সব হিসেব বুঝিয়ে দিবে সবাইকে। মাকে দেওয়া সব আঘাত তরু একদিন মুছে দিবে তরু। রাতে আমেনা স্বামীর সাথে কথা বলার সময় তরুর বলা সবকিছু বলল আলমগীরকে। আলমগীর তরুর বড় চাচা।
সব শুনে বললেন, অপেক্ষা কর লাভলির মা, আর মাত্র 25 দিন, এরপর আমি তো আইতেছি দেশে। তরু ছোট মানুষ, ওর কথা শুনে বাড়িতে রাগারাগি করিও না তুমি। আমেনা বিরক্ত হলেন। কি বলতে চায় এই মানুষটা কে জানে। এসব ঝামেলা সেধে কাঁধে নেওয়ার কি দরকার। লাথি দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো হয়। আদিক্ষেতা যত্ত সব। লতার বুকের ভেতর কেমন টিপটিপ করছে। বসন্তের কোকিল ডাকছে মন বাগানে। লতার নিজেকে মনে হচ্ছে মুক্ত বাঁধনহারা পাখির মতো। ফাইজান তার দিকে তাকায় তাহলে মনোযোগ দিয়ে, না হলে তো দেখতে পেত না লতা সাজগোজ করে যে। তাহলে কি ফাইজান ও লতাকে? লতা অনেক দূর ভেবে ফেলল ফাইজানকে নিয়ে। মাস দুয়েক আগে লতা ফাইজানকে দেখেছিল একটা বিয়েতে। হলুদ পাঞ্জাবি পরা ছেলেটার দিকে তাকাতেই মন কেমন করে উঠল। সবার চাইতে অন্য রকম লাগছিল তাকে। ফাইজানের বোনের সাথে লতার ফুফাতো ভাইয়ের বিয়ে হয়েছিল। সেই বিয়েতেই দেখা ফাইজানকে। তখনই লতা ফাইজানের ব্যাপারে খোঁজ খবর নেয়। জানতে পারে ফাইজান অনার্সে পড়ছে, মেসে থেকে পড়ে। লতা অনেক দিন ধরে মাকে ফুসলায় তার একজন প্রাইভেট টিচার রাখার জন্য। ফাইজানের গুণগানও করে। আমেনা জানে মেয়ে লেখাপড়ায় দুর্বল, কোনো মতে টেনেটুনে পাশ করে। সামনে ম্যাট্রিক পরীক্ষা। এখন থেকে যদি পড়াশোনা ঠিক করে না করে, ম্যাট্রিক পাস যদি না করতে পারে, তাইলে বিয়ের বাজারে পিছিয়ে যাবে লতা। মেয়ের কথা মতোই ফাইজানের বোনের সাথে কথা বলে। ফাইজানের মেস লতাদের বাড়ির কাছাকাছি। ফাইজান আরো 2টা টিউশন করাই। ছেলে স্টুডেন্ট 4 জন। মেয়ে স্টুডেন্ট পড়ানোর ইচ্ছে ছিল না ফাইজানের। মেসে ওর যত ফ্রেন্ড আছে প্রায় সবাইকেই দেখেছে, হয় তারা মেয়ে স্টুডেন্টদের প্রতি দুর্বল হয়ে যায় অথবা রিলেশনে জড়িয়ে যায়। ব্যাপারটা ফাইজানের কেমন যেন দৃষ্টিকটু লাগে। সে যে সন্ন্যাসী মানুষ তা তো না। আগুন আর মোম কাছাকাছি থাকলে মোম তো গলবেই। তাই নিজেই নিজেকে সাবধানে রাখতে চায়। এজন্য নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আব্বা আম্মার কথা চিরকাল মান্য করে আসা ফাইজানের পক্ষে সম্ভব ছিল না কোনো মতে তাদের কথা অমান্য করার। তবুও ফাইজান বলেছে ওর সময় হবে না, বাবা মাকে তো এসব খুলে বলতে পারে না। আব্বা উল্টে বলল, দরকার হলে আগের একটা ছেড়ে দিতে, এরা আত্মীয় মানুষ, না করা যাবে না। ফাইজান বিরক্ত হয়ে গেল আজকেও লতাকে দেখে। আজকে সাজগোজ করেনি ওভাবে, কিন্তু মুখে একগাদা ক্রিম পাউডার দিয়ে বসেছে। ভ্রুও কেমন সাদা হয়ে আছে। বিরক্ত হয়ে ফাইজান বলল, লতা যাও মুখ ধুয়ে আসো। লতা মুখ গোমরা করে উঠে গেল। মুখ ধুয়ে লতা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে ভালো লাগছে না খুব একটা। মনটাই খারাপ হয়ে গেল লতার। ফাইজান তাকে পছন্দ করবে তো? মন খারাপ করে গিয়ে বসল লতা। ফাইজান পড়াতে পড়াতে খেয়াল করল লতার মন খারাপ মনে হচ্ছে। সেসব নিয়ে কিছু বলল না। গতকালের হোমওয়ার্ক দেখাতে বলল লতাকে। লতার মাথায় হাত পড়ে গেল। অঙ্কটা সে করতে পারেনি। সে ভেবেছিল তরুকে দিয়ে অঙ্কটা করিয়ে নিবে, তারপর ফাইজানকে দেখিয়ে বলবে সে করেছে। কিন্তু গতকালের ঘটনার পর আর তরু লতার সাথে কথা বলছে না। লতাও তাই কথা বলে না। এই অবস্থায় হোমওয়ার্কও করা হয়নি। ফাইজান আবারও জিজ্ঞেস করল। লতা আমতা আমতা করে বলল, আমার গত রাতে ভীষণ পেট ব্যথা ছিল, সন্ধ্যায় শুয়ে পড়ি। পেছনে থেকে লতার ছোট ভাই লাবিব ডেকে বলল, মিথ্যা কথা বলছে ভাইয়া। আপু রাতে 12টা পর্যন্ত সিরিয়াল দেখেছে। লতা হতভম্ব হয়ে গেল লাবিবের কথা শুনে। এই বিচ্ছুটা ঘরে আছে লতার মাথায় ছিল না তা। ফাইজান বিরক্ত হয়ে বলল, মিথ্যা কথা বললে কেন? লতা জবাব দিল না। ফাইজানের কাছে তার ইমেজ খারাপ হয়ে গেছে, মানতে পারছে না লতা। ফাইজান আর কথা বাড়ালো না। এরকম পড়ালেখা নিয়ে অবহেলা করা স্টুডেন্ট ওর পছন্দ না। লতা ফাইজানের মুখের দিকে তাকিয়ে বুঝল ফাইজান রেগে আছে। নিজ থেকেই বলল, আগামীকাল হোমওয়ার্ক করে আপনাকে দেখাবো আমি সত্যি।
ফাইজান গম্ভীর হয়ে বলল, ঠিক আছে। বাকিটা সময় নীরবে পড়িয়ে গেল ফাইজান। রাতে লতা এলো তরুর কাছে। তরু তখন ড্যান ব্রাউনের ভিঞ্চি কোট পরছে। লতা মুখ ভোতা করে বলল, আমাকে একটা অঙ্ক করে দে তরু। তরু কথা বলল না। লতা কিছুক্ষণ বসে রইল। তরুর কিছু বলছে না দেখে তরুর পাশে এসে বসে বলল, প্লিজ তরু, এই অঙ্কটা আমাকে করে দে। তুই তো জানিস আমি গণিতে কাঁচা। আজকে বাড়ির কাজ দেখাতে পারিনি, কাল ও যদি দেখাতে না পারি তো লজ্জায় পড়ে যাব। প্লিজ আমাকে বাঁচা। তরু অগত্যা উঠে বসে অঙ্ক করে দিল। লতা খাতা নিয়ে বলল, তোকে ধন্যবাদ রে। ইস, কেন যে তুই সায়েন্সে গেলি, কমার্সে এলে আমার আর কোনো চিন্তা থাকতাও না। এখন গ্রুপের সাবজেক্টগুলোর জন্য আটকে যাব। তরু একটা কথাও বলল না লতার সাথে। পরদিন লতা তরুর করা অঙ্কটা দেখালো ফাইজানকে। ফাইজান কিছুক্ষণ লতার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি করেছ? লতা কনফিডেন্স নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। ফাইজান আর কিছু বলল না। তবে মেয়েটা যে স্পষ্ট মিথ্যে বলছে তা বুঝে গেল। ফাইজানের মুখে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। লতা কিছুটা আতঙ্কিত হয়ে গেল। ফাইজান যদি ওকে পড়ানো বন্ধ করে দেয়, তার আগেই অন্য ব্যবস্থা করতে হবে। মনে মনে প্ল্যান করে ফেলল লতা। রাতে খেতে বসে লতা বলল, কি হইছে না জানো? আমেনা বলল, কি? ফাইজান ভাই আছে না, উনি তো মেসে থাকে। ওখানে নাকি খাওয়ার অনেক কষ্ট। দেখো না, বিকেলে নাস্তা দিলে উনি সবটা খেয়ে নেয়। বেচারা কতদিন একটু ভালো খেতে পারে না। ওখানে নাকি থাকার ও কষ্ট ওনার। বুঝো না, একটা ছোট্ট বেডে শয় কোনোমতে কুণ্ডুলি পাকিয়ে। আমেনা বলল, তুই জানলি কিভাবে? আমাকে উনি নিজেই বলছে। আমি বলি কি মা, আমাদের তো ঘরে 3-4টা রুম খালি আছে। ছাদেও একটা রুম আছে। ওনারে নাইলে এখানেই থাকতে বলো, তাইলে আমার পড়াটাও ঠিক মতো হইব। এখন তো 1 ঘন্টার বেশি পড়ায় না, তখন রাতেও পড়তে পারমু। তরুর মা কেমন অহংকার দেখো না মা। আমি যদি ফাইজান ভাইয়ের কাছে বেশি করে পড়তে পারি তাইলে আমার ও রেজাল্ট ভালো হইব। তুমিও তখন চাচির থোতা মুখ ভোতা করে দিতে পারবা। আমেনা ভেবে দেখল মেয়ে ভালো কথা বলছে। মেয়ের লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মেছে দেখে আমেনা খুশি হলেন। সিদ্ধান্ত নিলেন তাই করবেন। লতা মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিয়েন ফাইজান ভাই, আমি অনেকগুলো মিথ্যা কথা বলেছি। পরদিন আমেনা ফাইজানের আব্বার কাছে কল দিল। কল দিয়ে বলল, ফাইজান মেসে থাকে, মেসে কত ঝামেলা, খাওয়া দাওয়ার কত কষ্ট হয়। আত্মীয় স্বজন থাকে তো মানুষের বিপদে আপদে পাশে থাকার জন্য। আমেনারা থাকতে ফাইজান মেসে থাকবে কেন? আমেনাদের বাসায় থাকে যাতে। ফাইজানের আব্বা কালাম হোসেন ধুরন্ধর মানুষ। তিনি বুঝে গেলেন ফাইজানকে আমেনার পছন্দ হয়েছে। আলমগীরের এখন অনেক টাকা পয়সা, শহরে জায়গা জমিও আছে, ছেলে মেয়ে 2 জন। মনে মনে সিদ্ধান্ত নিলেন আরো বছর খানেক যাক, তারপর আমেনার কাছে কথাটা পারবেন। বিকেলে ফাইজান বাড়িতে কল দিল। কালাম হোসেন ছেলেকে বললেন লতাদের বাসায় থাকার কথা। শুনে ফাইজান বিরক্ত হয়ে গেল। সবসময় আব্বা আম্মার কথা শুনে বলে এখন ওনাদের ঠিক করা জায়গায় থাকতে হবে। বিষয়টা মেনে নিতে পারল না ফাইজান। আব্বাকে কিছু বলল না, কিন্তু মাকে বলল, মা আমি এখানে আমার বন্ধুদের সাথে থাকি, আমার পড়ালেখার ব্যাপার আছে মা, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। সালেহা স্বামীর সব কথায় সবসময় সায় মেলায়। স্বামীর কথা তার কাছে ধ্রুবসত্য। তাই কাঁদো কাঁদো সুরে বলল, বাবারে তুই শহরে থাকস, বাপ মা রতরে নিয়া কত চিন্তা তুই জানোস না দা। বড় 2 ছেলে থাকে কাতার, তুই দেশে আছস কি খাস না খাস চোখে দেখি না। তুই আমার ছোট ছেলে, আমার কত কষ্ট হয় বুঝবি না। তোর ভালোই চাই বাবা, তোর বাপে শুনলে মনে কষ্ট পাইব বাবা, তুইও মত করিস না।
মায়ের ইমোশনাল কথার চাপে পড়ে অনিচ্ছা নিয়েও ফাইজান লতাদের বাসায় এসে উঠল 2 দিন পর। ফাইজানের জন্য ছাদের রুমটা ঠিক করে দিল। লতা নিজে হাতে পুরো ঘর সাজালো। বাবা মায়ের উপর রাগ নিয়ে ফাইজান এলো। রুমে ঢুকে ফাইজান চমকে উঠল। কেমন জবরজং করে সাজানো। প্লাস্টিকের ফুল দিয়ে ভরিয়ে রেখেছে রুমের সব দেয়াল। ফাইজানের মনে হলো এটা নিশ্চয় লতার কাজ। লতা এসব সাজিয়েছে। বিছানায় জড়ি দিয়ে ভরিয়ে রেখেছে। মাথা গরম হয়ে গেল ফাইজানের। চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে রইল। বাবা মায়ের বাধ্য সন্তান হওয়া সবসময় যে সুফল বয়ে আনে না বুঝতে পারল। রাবেয়া সকাল সকাল উঠে সারা বাড়ি ঝাড়ু দিল। রান্নাঘরে আটা সিদ্ধ করার জন্য পানি বসিয়েছে। আকাশ কালো হয়ে এসেছে। রাবেয়ার মন ভালো নেই। আজকে তরুর বাবার জন্মদিন। মানুষটা নেই, অথচ তার সব স্মৃতি রাবেয়ার কাছে সযত্নে রাখা আছে। প্রতি মুহূর্তে রাবেয়ার মনে পড়ে সেসব কথা। অল্প বয়সে বিয়ে হয়েছিল রাবেয়ার। ভালো পাত্র, টাকা পয়সা আছে দেখে বাবা মা 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তারপর পরের বছরেই তরুর জন্ম হলো। আকবর বিয়ে 3 মাস পরে বিদেশে চলে যায় আবারও। তরুর 5 বছর বয়সের সময় একবার ছুটিতে দেশে আসে 2 মাসের জন্য। 10 বছরের বিবাহিত জীবনে রাবেয়া স্বামীকে কাছে পেয়েছে সর্বমোট 5 মাস। 5 মাস মানে 150 দিন। আহা জীবন! যার সাথে সারা জীবনের জন্য বাধা পড়ল তার এই কিনা কাছে পেল মাত্র 150 দিন গুনে গুনে। রাবেয়ার বুকের ভেতর ভীষণ জ্বালাপোড়া অনুভূতি হয়। কাউজে বুঝাতে পারে না রাবেয়া। শরীরের কষ্টের চাইতে মনের কষ্ট বেশি। সেই মানুষটা যাওয়ার পর থেকে রাবেয়া আর রাবেয়া নেই। সে যেন অন্য কেউ হয়ে গেছে। রাবেয়ার 2 চোখ টলমল করে সেসব ভাবতে ভাবতে। রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছিল। 2 চোখের পানি টুপটাপ করে আটায় পড়ছে। রাবেয়ার মনে হচ্ছে তরুর বাবা বেঁচে থাকলে এতদিনে তাদের আরেকটা সন্তান থাকত। রাবেয়ার এই যে রান্নাবান্না করার সময়টা আকবরের সাথে মোবাইলে ভিডিও কল বা অডিও কলে কথা বলে কাটাতে পারত। রাবেয়ার যাকে দেখে প্রায় সারাক্ষণই আলমগীরের সাথে কথা বলতে। রাবেয়া সেসব নিয়ে হিংসা করতে চায় না। তবে বুকের ভেতর কেমন কাটার মতো বিঁধে এসে। তার মানুষটা বেঁচে থাকলে সে ও তো কথা বলতে পারত এরকম। তরু স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো। 2 চোখে সুন্দর করে কাজল দিল। সাজগোজের মধ্যে তরু কাজলটাই ব্যবহার করে সব সময়। তরুর চোখের কাজল কখনোই লেপটে যায় না। রাবেয়া নিজের আর মেয়ের নাস্তা নিয়ে গেল মেয়ের জন্য। প্রতিদিন খাবারের সময়টা রাবেয়ার কেমন অস্বস্তি লাগে। সব কাজ সে করে, অথচ খাওয়ার জন্য আমেনার অপেক্ষা করতে হয়। আমেনা দিলে রাবেয়া নিজে খেতে পারে, মেয়েকে দিতে পারে। তরুকে রুটি আর ডাল খাইয়ে দিচ্ছিল রাবেয়া। সেই মুহূর্তে রাবেয়ার বড় ভাই রাজীবের কল আসে। রাবেয়া এক দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকায়। ভাইজানের সাথে এখন কথা বলা যাবে না। তরু স্কুলে গেলে কথা বলবে। তরু এত কিছু খেয়াল করেনি। তৈরি হয়ে সোজা বের হয়ে গেল। তরু যাওয়ার পর রাবেয়া ভাইকে কল দিল। রাজীব একটা এনজিওতে চাকরি করে। রাবেয়া কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করার পর রাজীব বলল, তারপর বল কি ভাবলি? রাবেয়া হতবাক হয়ে বলল, কি বলেন ভাইজান? আমি তো যা বলার বলে দিছি। আমার তরু এখনো ছোট। ওর একটা ব্যবস্থা না করে আমার পক্ষে নিজেকে নিয়ে ভাবা সম্ভব না। এই কথাগুলো আপনারা আর বলিয়েন না আমার সাথে। তরু জানতে পারলে কষ্ট পাবে। রাবেয়া ফোন রেখে দিয়ে রান্নাঘরে চলে গেল। আজ আবার লতার নানার বাড়ি থেকে ওর মামা মামি খালা আসবে। আজকে অনেক রান্নাবান্না আছে। তরু স্কুল ছুটির পর বের হয়ে দেখে তরুর বড় মামা আর ছোট খালা স্কুলের বাহিরে দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলো তরু। মামারা সাধারণত আসে না কেউ তরুদের বাড়িতে। অবশ্য এখন তরুদের বাড়ি না। তরুদের পরিস্থিতি সবাই বুঝতে পারছে বলে কেউই আসে না। বছরে 1-2 বার নানার বাড়ি যাওয়া হয় তরুদের।
মামা এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরলেন। লতা তরুর মামা খালাকে দেখে আর দাঁড়ায়নি। একা চলে গেছে। দেরি করলে প্রাইভেটের দেরি হয়ে যাবে। প্রাইভেট কিছুতেই মিস দিতে চায় না লতা। স্কুলের সামনে একটা হোটেলে বসলো তিনজন। তরুর মামা সিঙ্গারা সমুচা অর্ডার দিলেন। খেতে খেতে মামা জিজ্ঞেস করলেন বাড়িতে ওদের অবস্থা কি। মামারা যেহেতু সবাই সব জানেন তরু তাই দ্বিধা করল না সব বলতে। রাজীব নাহারকে ইশারা করল। নাহার তরুর চিবুকে হাত দিয়ে বলল, তরু মা, তোর মায়ের এত কষ্ট তোর সহ্য হয়? তোর ইচ্ছে করে না মায়েরে সুখী দেখতে? এই যে কাজের লোকের মতো জীবন কাটাচ্ছে তোর মা, এই জীবন কি তোর মায়ের পাওনা ছিল বল? তোর বাপ থাকলে কি তোর মায়ের জীবন এরকম হতো? তরু মাথা নাড়ায়। চোখ টলমল করে তরুর। তরুর ইচ্ছে করে মাকে এক আকাশ সুখ এনে দিতে। তরুর ছোট্ট বুকে অনেক যন্ত্রণা। মায়ের গোপন কান্না তরু বুঝতে পারে। তরুর চোখে পানি দেখে নাহার বলে, জানিস তরু, তোর বাবা মারা যাওয়ার পর আমরা সবাই চেয়েছি তোর মাকে আরেকটা বিয়ে দিতে। তোর মায়ের বয়স কতই হইছে? সবে 30-31 বছর। এই বয়সে অনেক মেয়ে বিয়েও করে না, নিজেরা পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে বলে। আমরা গ্রামের মানুষ হওয়ায় বাবা মা ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দেয়। জীবনে স্বামী না থাকলে জীবন অনেক কঠিন হয়ে যায় মা। তোর চাচা আছে বলে দেখছিস না তোর চাচির জীবন কেমন। তোর বাবা নেই বলে দেখ তোর মায়ের জীবন কত কষ্ট। তুই এখন বড় হয়েছিস মা, নিজের ভালো মন্দ নিশ্চয় বুঝতে পারছিস তুই। তোর বড় মামা তোর মায়ের বিয়ের জন্য একটা সম্বন্ধ এনেছে। তরু চমকে উঠে মায়ের বিয়ের কথা শুনে। এক মুহূর্তের জন্য তরুর মনে হয় কেউ বুঝি তার কলিজায় হাজারটা তীর মারল। বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল মুহূর্তে। নাহার তরুকে বুকে টেনে নিয়ে বলল, তরু, তোর মা তোর মুখের দিকে তাকিয়ে দুনিয়ার সব সুখ ত্যাগ করতে পারে, করছেও। তোর বাবা মারা গেছে আরো 5 বছর আগে, অথচ দেখ তোর মা তোকে বুকে নিয়ে সব কষ্ট সহ্য করে পড়ে আছে নিজের ঘরে। তোর মা দাসীর মতো থাকে, অথচ তোর মা হতো রাজরানী। তোর কি ইচ্ছে করে না মাকে সুখী দেখতে? তোর মায়ের একটা বিয়ে হলে তোর মা এই কষ্ট থেকে মুক্তি পাবে, নিজের জীবন আবারও গুছিয়ে নিতে পারবে। তুই একবার ভেবে দেখ মা, তোর বয়সী কত মেয়েরা হোস্টেলে থেকে একা লেখাপড়া করে না বল? এখন তুই আছিস, কিন্তু তোর বিয়ে হয়ে গেলে তখন তোর মা কি করবে? তখন কাকে নিয়ে থাকবে? তাছাড়া এখন যেমন ভালো পাত্র পাওয়া গেছে তখন কি এরকম পাওয়া যাবে? তাছাড়া তখন তোর মায়ের বয়সও হয়ে যাবে। এখন যেই সময় তোর মায়ের নিঃসঙ্গতায় কাটছে এর ক্ষতিপূরণ কি কখনো কেউ দিতে পারবে? তোর মা তোর কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, আমাদেরও নিষেধ করে। তুই ভেবে দেখ মা, তাছাড়া যার সাথে তোর মায়ের বিয়ের কথা হচ্ছে তারও একটা মেয়ে আছে তোর বয়সী। তুই তোর মায়ের সাথে ওখানেই থাকতে পারবি। তুই যদি হ্যাঁ বলিস তবে তোর মা আবারও সুখী হতে পারবে। ভেবে দেখ মা, নিজের মাকে আর কত কষ্ট পেতে দেখবি সেটা তোর সিদ্ধান্ত। মামা তরুকে একটা রিকশায় তুলে দিল। রিকশায় বসে তরুর মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। কি বলে গেল খালাম্নি এসব? মার বিয়ে? তরুর কখনো ভাবনাতেও ছিল না এই কথা। এখন মনে হচ্ছে আসলেও তো। মা কি তবে সারা জীবন এরকম চাচির কাজ করে জীবন শেষ করবে? তরু এখন বড় হয়ে গিয়েছে, এতদিন কেন ওর মাথায় এই ভাবনা এলো না? সবসময় মায়ের কথা ভেবেছে, অথচ এটাই কি না ভুলে বসে আছে। বাড়ি এসে তরু যখন খেতে বসলো, রাবেয়া মেয়েকে খাবার বেড়ে দিল। তরু মাকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। মাকে কেমন মনমরা দেখাচ্ছে। মায়ের চোখের নিচে ডার্ক সার্কেল, হাত পা কেমন খসখসে, মাথার চুল এলোমেলো, অথচ মা কত সুন্দরী ছিল। তরুর আবার ভয়ও করছে, মাকে ছেড়ে তরু কিভাবে থাকবে? মানেই ভাবলেই তো তরুর চোখে মুখে অন্ধকার নেমে আসে। খাওয়া শেষ করে তরু ছাদে চলে গেল। ছাদে তরুর কয়েকটা গাছ আছে,
তরু কামিনী গাছটির পাশে বসে অঝরে কাঁদতে লাগলো। এত কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে মাকে ছাড়া সে মরে যাবে, আবার মনে হচ্ছে নিজের সুখের কথা ভাবতে গিয়ে মায়ের জীবন সে নষ্ট করে ফেলছে। ফাইজান জানালা দিয়ে দেখল স্কুল ড্রেস পরা একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে। লতা ছাড়া অন্য কোনো মেয়ে থাকতে পারে এটা ফাইজানের ভাবনায় ছিল না। কিছুক্ষণ দেখার পর যখন দেখল মেয়েটা এখনো কাঁদছে, ফাইজান উঠে এলো। মেয়েটার পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তরু পুরুষ মানুষের গলা শুনে চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। লতার বদলে অন্য একটা মেয়েকে দেখে ফাইজান অবাক হল। সে তো ভেবেছে লতা। মেয়েটা কি মনে করবে এবার? তরু কি বলবে ভেবে পেল না। এই লোকটাকে? ফাইজান তরুর কাজল দেওয়া চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখের কাজল কি ওয়াটার প্রুফ নাকি? একটুও লেপটে যায়নি কাজল। কাজল দেওয়া কান্না ভেজা চোখ কি মায়াবী লাগছে। ফাইজানের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তরু হুঁশ ফিরে পেতেই ৩-৪ লাফ দিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। হেসে ফেলল ফাইজান মেয়েটার কাণ্ড দেখে। মেয়েটা তো ভারী অদ্ভুত। তরু চলে গেল অথচ ফাইজানের চোখে তখনও তরুর কাজল দেওয়া ২ চোখের ছবি ভাসতে লাগল। মানুষের চোখ এতটা মায়াবী হবে কেন? সন্ধ্যায় তরু জানতে পারল ছাদে লতার মাস্টার থাকে। আগের দিন এসেছে। তরু অবাক হল না। এই বাড়িতে তারা মা মেয়ে আগাছার মতো, যে কোনো মুহূর্তে যে কেউ উপড়ে ফেলতে পারে। সেখানে এই বাড়িতে কে আছে নাকি নেই সেটা ওদের জানার কথা না। ফাইজান পড়াতে এসেছে। একটা ট্রাউজার আর টি-শার্ট পরনে। বডি স্প্রের হালকা স্মেলে লতার কেমন অস্থির লাগতে লাগল। কোন বডি স্প্রে এটা? ফাইজান লতার বইয়ের পাতা উল্টে যেই পেজে অঙ্ক সেই পেজে এসে দেখে L+F লিখে রেখেছে লতা। ফাইজানের মেজাজ খারাপ হয়ে গেল দেখে। এই মেয়েটা কি এটা ফাইজানকে ভেবে লিখেছে? পরক্ষণে মনে হলো এই দুনিয়ায় একে তো তার নাম এফ দিয়ে না, আরো অনেক নাম আছে। হতেও তো পারে লতার কোনো বান্ধবীর নামের ফার্স্ট লেটার এটা। নিজের ভাবনার জন্য লজ্জা পেয়ে নিজেই হাসতে লাগলো ফাইজান। লতা মনে মনে আল্লাহকে ডাকছে ফাইজান যাতে কিছু না বলে। ফাইজানকে হাসতে দেখে লতার কেমন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল মনে হচ্ছে। ফাইজান কি লতার মনের কথা বুঝতে পেরে হাসছে? লতার মনের বাগানে মুহূর্তেই অসংখ্য কোকিল কুহু সুরে ডাকতে শুরু করল। পোড়ানোর ফাঁকে ফাইজান একবার ভাবল লতাকে জিজ্ঞেস করবে ছাদে দেখা মেয়েটার কথা। পরে আবার মনে হলো কি দরকার অযথা এসব কথা বলার। লতাকে হোমওয়ার্ক দিয়ে ফাইজান চলে গেল। ফাইজান চলে যাওয়ার পর লতা ছুটে নিজের রুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল। ফাইজানের কি তাকে পছন্দ হয়েছে? লতা দেখতে খারাপ না, মোটামুটি সুন্দরী বলা চলে। রাতে খাবার সময় লতা মাকে বলল, মা ফাইজান ভাইকে খাবার দিয়ে আসি। আমেনা টিভির সামনে বসে ভাত খাচ্ছে। মেয়ের কথা শুনে বলল, না তোর যাওয়া লাগবো না, তরুরে বলছি দিয়ে আসতে। লতার বুক কেঁপে উঠল শুনে। তরু যাবে কেন? তরুর যদি ফাইজানকে ভালো লেগে যায়। উঠে দাঁড়িয়ে বলল, মা কি বলতেছ আমার স্যার, আমি গিয়ে দিয়ে আসি। আমেনা বিরক্ত হয়ে বলল, কি কষে সব তুই? ওরা মা মেয়ে কাজ করবে, তুই কেন যাবি? বেশি কথা বলবি না। লতা বুঝতে পারছে না কি বলবে মাকে। তরু এসে বলল, চাচি কি করতে হবে বলেন? আমার পড়া বাকি আছে। আমেনা বলল, ওই ট্রে নিয়ে উপরে যা, ফাইজানরে খাবার দিয়ে আয়, আবার গিয়ে নিয়ে আসবি। তরুর এত রাগ লাগলো শুনে, কিন্তু কিছু বলল না। খাবার ট্রে নিয়ে গেল তরু। দরজা বন্ধ করে ফাইজান পড়ছে। দরজায় নক করতেই ফাইজান বিরক্ত হল। এই বাড়িতে ফাইজানের ভীষণ বিরক্ত লাগছে সবকিছু। দরজা খুলে দেখে বিকেলে দেখা মেয়েটা দাঁড়িয়ে আছে। ফাইজান কিছু বলার আগে তরু বলল, আপনার খাবার। খাওয়া শেষ হলে বাহিরে রেখে দিবেন সব।
আমি এসে নিয়ে যাব। দ্রুত পায়ে তরু চলে গেল। ফাইজান বুঝতে পারছে না হিসেব। একই বাড়ির দুই মেয়ে, দুজনের ব্যবহার দুই রকম। রাতে রাজীব কল দিল রাবেয়াকে। মোবাইলের শব্দ পেয়ে তরু উঠে বসল বিছানায়। মাকে বলল, কে কল করেছে মা? রিসিভ করো না যে। রাবেয়া কল কেটে দিয়ে বলল, তোর বড় মামা। এখন ভালো লাগছে না, দিনে কথা বলে নিব। তরু বলল, রিসিভ করো না মা, আমিও কথা বলবো। কতদিন কারো সাথে কথা হয় না। রাবেয়া কল দিল ভাইকে। তরু লাউড স্পিকার অন করে কথা বলতে লাগলো। রাবেয়া কথা বলল না আর। তরু বুঝতে পারল মা বিব্রত হচ্ছে। তরু মায়ের হাত ধরে বলল, মা একটা কথা বলি। রাবেয়ার ভীষণ মাথা ব্যথা করছে। তরুর কথা শুনে উঠে বসে বলল, কি হইছে? মা, আমার আর এই সংসারে থাকতে ইচ্ছে করছে না। আমার একজন বাবা দরকার মা। তুমি আরেকটা বিয়ে করতে রাজি হও। রাবেয়া ভীষণ চমকালো তরুর কথা শুনে। রাবেয়ার ফ্যাকাশে মুখটার দিকে তাকাতেই তরুর বুকটা ফেটে যাচ্ছিল। এই দুনিয়াকে মনে হয়েছে সবচেয়ে নিষ্ঠুর। রাবেয়া গম্ভীর হয়ে বলল, এসব কি বলছিস তুই তরু? মাথা খারাপ হয়ে গেছে। তরু বলল, দেখো মা, ভুল কিছু বলিনি। এই জীবনের থেকে তোমার আরো অনেক কিছু পাওয়ার আছে। তুমি কেন তোমার জীবন এভাবে নষ্ট করবে? আমার জন্য কেন তুমি জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করবে? আর এমন তো না আমি এখনো ছোট বাচ্চা। আমি এখন নিজের ভালো খারাপ বুঝতে পারি মা। রাবেয়া বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলিস না তরু। তুই এখনো এতটাও বড় হয়ে যাসনি যে নিজের ভালো বুঝবি। তরু বলল, কিন্তু এতটুকু বড় হয়েছি যে বুঝতে পারি আমার মায়ের জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাবে। আমার জন্য তো জীবনের অনেকটা সময় ত্যাগ করেছো, এবার নিজের জন্য বাঁচো মা। রাবেয়া মেয়েকে বুঝে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার জীবন। আমি তোর জন্যই বেঁচে আছি মা। আমি তোর বাবার স্মৃতি নিয়ে বেঁচে আছি। আমার কাউকে চাই না। তরু বুঝল সময় লাগবে মাকে বুঝাতে। পরদিন সকালে তরু স্কুলে যাওয়ার পর মামা আর ছোট খালা আবারও এলেন। তরু মামাকে বলল তার মায়ের জন্য পাত্র দেখতে। রাজীব তরুর কথা শুনে খুশি হল। বিকেলে স্কুল থেকে ফিরে লতা তরুকে দিয়ে অঙ্ক করিয়ে আনল। ফাইজান সন্দেহ নিয়ে তাকালো লতার দিকে, কিন্তু কিছু বলল না। লতাকে পড়াতে ফাইজানের ইচ্ছে করছে না। এই মেয়েটা যখন পড়তে বসে একা পড়ে ওর রুমে, তার উপর কেমন অদ্ভুত সাজগোজ করে পড়তে বসে। ফাইজানের এসব ভালো লাগে না। বাবা মায়ের উপর ফাইজানের রাগ হয় ভীষণ। তার উপর মেয়েটার পড়ায় কোনো মনোযোগ নেই। ফাইজানের অন্য স্টুডেন্টরা সবাই ভীষণ মেধাবী। ফাইজান বলছে না যে মেধাবী না হলে সে পড়ায় না। সে চায় স্টুডেন্ট তার থেকে পুরোপুরি পড়া আদায় করে নিক, ফাইজানকে প্রশ্ন করুক, একবার না বুঝলে বারবার জিজ্ঞেস করুক। কিন্তু এই মেয়েটা শুধু ফাইজানের মুখের দিকে তাকিয়ে থাকে। এত সাজগোজ করে আসে যেন এখান থেকে কোনো পার্টিতে জয়েন করবে। এসব ফাইজানের বিরক্ত লাগে। লতার উৎকট সাজগোজের দিকে তাকিয়ে ফাইজানের মনে পড়ে গেল আগের দিনের মেয়েটার কথা। একটু কাজলের ছোঁয়ায় যাকে মনে হয়েছে সবচেয়ে মায়াবী। রাতে তরু ফাইজানের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে লতা এসে তরুর থেকে ট্রেটা কেড়ে নিয়ে বলল, এদিকে দে। আমি যাচ্ছি স্যারের খাবার নিয়ে। মাকে কিছু বলিস না। তরু অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতা কেমন সেজেগুজে বের হয়েছে। কেউ কিছু বলতে হয়নি, তরুর নিজে থেকেই মনে হলো কোনো একটা ব্যাপার আছে মনে হয়। ভাবতে ভাবতে তরু ভেতরে চলে গেল। আমেনা লতাকে ডাকতে এসে না দেখে তরুকে জিজ্ঞেস করল, লতা কই? তরু সত্যি কথা বলবে না ভেবেও বলে দিল। তা না হলে আমেনা আবার তরুকে গালাগাল দিবে। সত্য বলে ও তরু নিস্তার পেল না। আমেনা অকথ্য ভাষায় তরুকে গাল দিতে লাগলো তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে বলে। তরু হতবাক হয়ে তাকিয়ে রইল চাচির দিকে। লতা খাবার নিয়ে সোজা ভেতরে চলে গেল। ফাইজানের রুমের দরজা খোলাই ছিল। ফাইজান বসে নোট করছে।
লতা ফাইজানের ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে দেখতে গেল ফাইজান কি করছে। চমকে উঠে দাঁড়িয়ে গেল ফাইজান। এই মেয়েটার কোনো কমন সেন্স নেই। লতা হেসে বলল, ভয় পেয়েছেন নাকি? বিরক্ত হয়ে ফাইজান বলল, তুমি এখানে কেন? আপনার খাবার নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন, আমি অপেক্ষা করছি। এরপর প্লেট নিয়ে যাব। তুমি যাও, আমি দিয়ে আসব। আমার খেতে দেরি হবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করি। ফাইজানের রাগ উঠতে লাগল। ইচ্ছে করছে মেয়েটাকে একটা চর মারতে এরকম হ্যাংলামি করার জন্য, কিন্তু পারছে না। সেই মুহূর্তে নিচ থেকে চিৎকারের শব্দ পেয়ে ফাইজান অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতার মা কাউকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। লতার কেমন লজ্জা লাগতে শুরু করলো মায়ের চিৎকার শুনে। ফাইজান কি মনে করবে কে জানে। লতার আব্বা আলমগীর দেশে আসবে আগামীকাল। আমেনা রাবেয়াকে দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করিয়ে নিল। উঠানে থাকা লাকড়ি, সুপারি পাতা, খোল সব ছাদে তুলল। তরুর স্কুল না থাকায় তরুও মাকে কাজে সাহায্য করতে এলো। রাবেয়ার মাথায় লাকড়ির বোঝা তুলে দেয় তরু। বারবার রাবেয়া ছাদে উঠানামা করে। তরুর এত কষ্ট হলো মাকে এরকম কষ্ট করতে দেখে। এই জীবন মায়ের প্রাপ্য ছিল না। তরু চোখ মুছে সিদ্ধান্ত নিল সে কিছুতেই মায়ের কথা শুনবে না। 1 মাসের মধ্যে মাকে বিয়ে দিবে। রাবেয়া ছাদ থেকে নেমে ঢকঢক করে 1 মগ পানি খেল। তরু বলল, মা এবার তুমি আমার মাথায় তুলে দাও, আমি ছাদে নিয়ে যাই। রাবেয়া রাজি হলো না, কিন্তু মেয়ে নাছোড়বান্দা, তাই তরুর মাথায় লাকড়ির বোঝা তুলে দিল। মাথায় নিতেই তরুর মনে হলো দুনিয়া ঘুরছে বুঝি। এত কষ্ট হচ্ছে হাঁটতে, অথচ মা কেমন করে সব কাজ একা একা করে, একটা বার প্রতিবাদ করে না। তরু চোখ মুছতে লাগল। ফাইজান নিজের রুমে থেকে সব দেখছে। এই বাড়িতে তার অনেক দিন হয়ে গেছে, অনেক কিছুই বুঝে এখন ফাইজান। তরু মেয়েটাকে দেখে আর অবাক হয় ফাইজান। দুজন একই বাড়ির মেয়ে, অথচ দুজনের মধ্যে অনেক পার্থক্য। তরুর দিকে তাকালে ফাইজানের কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় এই উত্তপ্ত দুপুরে তরু যেন শীতল ছায়া, যার দিকে তাকালেই মনটা শান্ত হয়ে যায়। বুকের এক কোণে একটা সুখের মতো ব্যথা অনুভব হয়, যদিও এসব অনুভূতি ফাইজানের একপাক্ষিক, কাউকে বলা যায় না এসব। ফাইজান নিজেকে বুঝতে পারে না। মাঝে মাঝে মন বিদ্রোহ করে। ছাদে যখন তরু পাথরের মতো মুখ করে জামাকাপড় নাড়তে আসে, ফাইজানের ইচ্ছে করে একটা বার তরুর মুখোমুখি দাঁড়ায়। তরুকে গিয়ে বলে, মাঝে মাঝে একটু হাসলেও তো পারো তরু। ফাইজানের ইচ্ছে করে তরুকে বলতে, খাবার দিতে এলে একটু দাঁড়ায় যাতে। অনেক কিছুই বলার আছে, কিন্তু বলা যায় না। নিজের পায়ের নিচের মাটি শক্ত না করে ফাইজান কিভাবে বলবে। তরুর একটা লাকড়ির বোঝা নামিয়ে হাঁপাতে লাগল। এরকম কাজ তরুর করতে হয়নি। মা সবসময় তরুকে কাজ থেকে দূরে রাখতে চেয়েছে, নিজে সব সয়ে গেছে। সারা বাড়ি ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে ফেলল রাবেয়া। ছাদ ঝাড়ি দিল, ছাদের সব পাতা কুড়িয়ে নিয়ে রান্নাঘরে রাখল, রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে। ফাইজান সবকিছু পর্যবেক্ষণ করতে লাগল। উনি তরুর মা, সবসময় নীরবে থেকে সবটা করে যান। রাতে রাবেয়া রান্নাঘরে বসে একা হাতে 5 রকমের রান্না করল। রাতের 11টায় রান্না শেষ হল। আলমগীর সকালেই আসবে। সকালে উঠে আবার নাস্তা করতে হবে সবার জন্য। রাবেয়ার সারা শরীর ব্যথা করছে। তরু শুয়ে পড়েছে রাত 10টার আগেই। খায় উনি মেয়েটা। রাবেয়া মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আল্লাহ পুতুলের মতো মেয়ে দিয়েছে তাকে। এই পুতুলের জন্য রাবেয়াকে সব সহ্য করতে হবে। সারাদিন খাটার পর রাতে বিছানায় শুয়ে রাবেয়া টের পেল গা গরম গরম লাগছে। মুখের ভেতরে কেমন তিতাকুটে অনুভূতি। রাতে জ্বর এলো রাবেয়ার। সারা রাত জ্বরে পুড়ে রাবেয়াকে সকালে ঘুম থেকে উঠতে হলো। সকালে ঘুম থেকে উঠে রাবেয়া গোসল করে নিল। একটা কালো রঙের সুতি কাপড় পরে নিল রাবেয়া।
অনেক আগের শাড়ি এটা তার। আমেনা 4 রকমের পিঠা বানাতে বলে গেল রাবেয়াকে। তারপর গোসল করে একটা লাল রঙের শাড়ি পরল আমেনা। তরুর বাবা মরে যাওয়ার পর থেকে আমেনার জীবনে সুদিন আসতে লাগলো। রাজ্য রাজত্ব সব পেয়ে গেল বিনা পরিশ্রমে, সাথে পেল ফ্রি বাদী। সকাল থেকে রাত অবধি রাবেয়া নীরবে সবকিছু করতে থাকে। আমেনা আরাম করে শুয়ে বসে থাকে। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে শরীর স্থূলতা বেড়ে গেছে আমেনার। কোনো কাজ করতে ইচ্ছে করে না এখন আর। শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করেছে। নিজের রুমের বিছানার চাদর বালিশের কাভার পালটেছে আমেনা। এতেই হাঁপ ধরে গেছে তার। বসে বসে হাঁপাতে লাগলো আমেনা এটুকুতেই। শরীরও এখন জমিদার হয়ে গেছে। আলমগীর উঠানে নেমে চারদিকে তাকালো। বাড়িঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। 5 বছর পর আলমগীর দেশে এসেছে। আমেনা লতা লাবিব বের হয়ে এলো। লাবিব এসে বাবাকে জড়িয়ে ধরল। আলমগীর সন্তানদের বুকে টেনে নিল। তারপর আমেনা সহ ঘরের দিকে গেল। রাবেয়া রান্নাঘরে বসে সব সাজিয়ে রাখছে নাস্তা। এখনো 4 পদ রান্না করতে হবে তাকে। ঘামে পুরো শরীর জবজবে হয়ে আছে। মেয়েটা সকালেও কিছু খায়নি। রাবেয়ার সামর্থ্য নেই মেয়েকে টিফিনের জন্য টাকা অথবা খাবার দেওয়ার। সারাদিন মেয়েটা স্কুলে অনাহারে থাকবে ভেবে রাবেয়ার বুক জ্বলতে লাগল। যদিও আজ স্কুলে যেতে নিষেধ করেছিল রাবেয়া মেয়েকে। তরু বলল, লতার বাবা আসবে মা, ও স্কুল না গেলে চলবে, ওর আনন্দের মুহূর্ত এখন। আমার তো বাবা আসবে না, আমার বড় চাচা আসবে। আমার জন্য এটা স্পেশাল না মা। রাবেয়া এরপর আর মেয়েকে কিছু বলল না। ইদানিং মেয়েটা ঝামেলা করে রাবেয়ার সাথে। রাবেয়াকে আবারও বিয়ের কথা বলে। রাবেয়ার এসব ভালো লাগে না। স্বামীর আদর ভালোবাসা যদি তার ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ এত তাড়াতাড়ি বিধবা করত না। এভাবেই ভালো আছে মেয়ে নিয়ে রাবেয়া। রাবেয়া বিয়ে করলে স্বামী পাবে কিন্তু মেয়ে তো বাবা পাবে না। ভাবতে ভাবতে রাবেয়া চোখ মুছে নেয় আঁচল দিয়ে। আমেনা এসে দেখে রাবেয়া কাঁদছে। মুহূর্তেই আমেনা ঝগড়া লেগে গেল। ঝগড়া না, রাবেয়াকে গালাগাল দিতে লাগলো। আমেনার ধারণা রাবেয়া হিংসা করছে আমেনার স্বামী আছে বলে, আমেনার স্বামী দেশে আসছে বলে, এজন্য কাঁদছে। রাবেয়া জবাব দিল না। এসব ওর গা শোয়া হয়ে গেছে। এখন আর ভালো লাগে না। ফাইজান সবটা শুনল। আশ্চর্য হলো রাবেয়ার এরকম নির্লিপ্ততা দেখে। রাবেয়া টেবিলে নাস্তা দিতে আলমগীরের সাথে দেখা করতে গেল। আলমগীর তার ভাসুর হয়। ভাসুরকে সালাম দিল রাবেয়া। আলমগীর প্রথমে চিনতে পারল না রাবেয়াকে। লতাকে জিজ্ঞেস করতেই লতা বলল, উনি ছোট চাচি আব্বা। আলমগীর চমকালো। রাবেয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আলমগীর রাবেয়ার দিকে। রাবেয়া চলে যাওয়ার পর আলমগীর একটা হিসেব কষে ফেলল। আমেনা আর আলমগীর সন্তানদের নিয়ে নাস্তা করতে বসল। রান্নাঘরে রাবেয়া খুঁটির সাথে হেলান দিয়ে বসে রান্নার কাজ করতে লাগল। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে যেন রাবেয়ার। ইচ্ছে করছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে, অথচ উপায় নেই। তরু বিকেলে স্কুল থেকে ফিরে দেখে আলমগীর বাহিরে একটা চেয়ারে বসে ফাইজানের সাথে কথা বলছে। তরু চাচাকে সালাম দিল। তারপর সোজা নিজেদের রুমে চলে গেল। ফাইজান দেখল তরুর নির্লিপ্ততা মুখ। মেয়েটার কিসের এত কষ্ট? ফাইজান কি পারবে এই মুখে হাসি ফোটাতে? রাতে এলাহি আয়োজন করা হলো খাবারের। আলমগীর খেতে বসেছে। আজকে ফাইজানকে নিচে সবার সাথে বসে খেতে হচ্ছে। লতার বাবা নিজেই বললেন, মাস্টার এই বেলা আমার সাথে একসাথে বসে খাইও। ফাইজানের ইচ্ছে করছে না এখানে বসতে। উপরে খেলে তরু খাবার নিয়ে যেত। একবার তরুকে দেখত। কেন জানি এই মেয়েটাকে দেখা ফাইজানের একটা অভ্যাস হয়ে গেছে। ওই গোমরা মুখের দিকে তাকালে ফাইজানের ইচ্ছে করে তরুকে বলতে, আর অল্প অপেক্ষা কর রাজকুমারী। এই রাক্ষসপুরী থেকে শীঘ্রই তোমাকে মুক্ত করব আমি। বলতে ইচ্ছে করে তরু মাঝে মাঝে ভুল করে, একটু হাসতে পারো না তুমি?
বলতে ইচ্ছে করে আরো অনেক কথা, কিন্তু ফাইজান বলবে না। সেই পরিস্থিতি নেই তার। ফাইজান খেতে বসে দেখল তরুও এসেছে। এতদিন ধরে পর্যবেক্ষণ করে ফাইজান যতদূর বুঝেছে এদের ব্যাপারে, তাতে তরু এখানে খেতে আসবে এটা ফাইজানের জন্য কল্পনাতীত। কল্পনাতীত তরুর জন্য। এখানে এসে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তরুর ছিল না। রাবেয়া মেয়েকে অনেক বকাবকি আদর অনুরোধ করে রাজি করিয়েছে এখানে আসতে। মেয়েটা দিন দিন কেমন জেদি হয়ে যাচ্ছে বলে মনে হয় রাবেয়ার। নয়তো ওর বড় চাচা বলেছে তার সাথে খাবার খেতে, অথচ তরু রাজি না আসতে। উল্টো বিরক্ত হয়ে বলল, মা এসব ঢং ভালো লাগে না আমার। একদিন এত আদর দেখাবে, এসব লোক দেখানো আদরের কি দরকার মা? আমি যেভাবে আছি সেভাবেই ভালো। আলমগীর নিজের এক পাশে তরুকে বসিয়েছেন, অন্য পাশে লতা। বিগলিত হেসে তরুর প্লেটে লেগ পিস তুলে দিয়ে বলল, আম্মাজান এখন থেকে প্রতিবেলা কিন্তু আমার সাথে বসে খাবার খাইবেন আপনি। আমি আমার দুই মায়ের দুই পাশে নিয়ে খাবার খামু। লতা বিরক্ত হলো বাবার কথা শুনে। এত আদিক্ষেতা করছে কেন বাবা? ফাইজান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে নীরবে। আমেনা রাগে ফেটে পড়ছে, কিন্তু কিছু বলতে পারছে না সবার সামনে স্বামীকে। খাওয়ার পর ফাইজান কোনো দিকে না তাকিয়ে চলে গেল। তরু খাওয়া শেষ করে উঠল। আলমগীর উঠে গিয়ে একটা সুটকেসে এনে তরুর হাতে দিয়ে বলল, আম্মাজি এটা আপনার জন্য। বেশি কিছু আনতে পারিনি, যেটুকু সামর্থ্য আমার। তরু বুঝতে পারছে না কি করবে। চাচির মুখের দিকে তাকিয়ে দেখে চাচির মুখ অন্ধকার হয়ে গেছে। সম্ভবত চাচি জানত না এটা তরুর জন্য এনেছে। তরুর হাসি পেল। নেওয়ার ইচ্ছে ছিল না তরুর, কিন্তু চাচির মুখটা আরেকটু অন্ধকার করতেই মুচকি হেসে সুটকেস নিল তরু। সাথে সাথে আমেনার চেহারা বিকৃত হয়ে গেল। তরু চলে যাওয়ার পর আমেনা আলমগীরের সাথে ঝগড়া শুরু করে দিল। আলমগীর বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলবা না আমেনা। আমার ভাতিজির প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমার তো কোনো কিছুর অভাব দিই না, তাইলে তোমার এত অসুবিধা কিসের? আমি আমার বুদ্ধিতে চলি, তোমার বুদ্ধিতে না। আমেনা রাগ করে চলে গেল। অরু রুমে গিয়ে দেখে মা এখনো আসেনি। সুটকেসের দিকে তাকিয়ে তরুর চোখ ভিজে উঠল। আব্বা থাকলে তো এরকম কত সুটকেস তরু দেখত। তরুর কেমন বুকটা শূন্য শূন্য লাগছে। আব্বাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে তরুর। আব্বার গায়ের গন্ধ কেমন তরুর মনে নেই। হঠাৎ করে তরু আব্বা আব্বা বলে কাঁদতে লাগল। রাবেয়া মেয়ের কান্না শুনে ছুটে এলো। তরু মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। সপ্তাহ খানেক কেটে গেল নির্ঝঞ্ঝাটভাবে। চাচার উপর তরুর একটু একটু করে শ্রদ্ধা সম্মান বাড়ছে। তবে চাচাকে তরু সেদিন সবচেয়ে বেশি ভালো লাগলো যেদিন আলমগীর তরুর মায়ের বিয়ের কথা উঠালো। রাতে তখন সবাই মিলে খেতে বসেছে। রাবেয়া সবাইকে সব বেড়ে দিচ্ছে। আলমগীর হাসতে হাসতে বলল, আর অল্প কয়দিন রাবেয়ার হাতের রান্না খেতে পারবো আমরা। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আলমগীর জানালো তরুর মামার সাথে আলমগীরের কথা হয়েছে রাবেয়ার বিয়ের ব্যাপারে। রাবেয়া পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল নিষ্পলক। তরুর কেমন একটা কষ্টকর অনুভূতি হতে লাগল। রাবেয়া কিছুক্ষণ পর বলল, আমি কোথাও যাব না আমার মেয়েকে রেখে। স্বামী সংসার যদি ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ বিধবা করত না আমাকে। আলমগীর বলল, তাই বলে তো আল্লাহ নিষেধ করেনি যে স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে করা যাবে না। সেই বিধান তো আছে। আমার আর কোনো কিছু লাগবে না ভাইজান। আপনারা আমাকে না জানিয়ে এসব কথা কেন বলেছেন আমি জানি না, তবে আমি কোথাও আর বিয়ে করব না। আলমগীর গম্ভীর হয়ে বলল, তোমার বাপ ভাই সবাই চায় তোমার নতুন একটা সংসার হোক। তাছাড়া তপ্রুও বড় হয়েছে। দুদিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, তোমার বাকি জীবন পড়ে আছে। বাকি জীবন তুমি কিভাবে কাটাবে? তরু তো তোমার ছেলে না যে আজীবন তোমার কাছে থাকবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছে যখন, আজ না হোক কাল দূরে যাবেই।
এখন সুযোগ আছে, তোমার এই সুযোগ সবসময় থাকবে এরকম তো না ও হতে পারে। চাচার কথা তরুর মাথায় ঢুকল। চাচা ভুল কিছু বলেনি। মা শুধু তরুর কথা ভাবছে, নিজের জীবন নিয়ে কেন ভাবছে না। রুমে গিয়ে তরু মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আমার কি যে আনন্দ হচ্ছে জানো। তোমার এরকম কষ্ট আমার আর ভালো লাগে না মা। তোমার নিজের একটা সংসার হোক, আমি মন থেকে চাই। আমি এখন বড় হয়েছি মা, অনেক কিছুই বুঝি এখন। রাবেয়া ছলো নয়নে তাকিয়ে বলল, এতটা বড় হয়ে গেছিস যে মাকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস? তরু হেসে বলল, না মা, সরিয়ে দিচ্ছি কোথায়। তোমার একটা নিশ্চিত ভবিষ্যৎ দেখতে চাই মা। এই কচুরিপানার মতো ভেসে বেরানো জীবন তোমার জন্য না। তুমি রানী হওয়ার জন্য জন্মেছ, এভাবে ভেসে ভেসে আর কত। রাবেয়া তরুর দিকে তাকিয়ে রইল। মেয়েটা কি হুট করে অনেক বড় হয়ে গেল নাকি? এরকম ভারী ভারী কথা কিভাবে বলছে ও? রাবেয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি রানী হতে চাই না মা। আমি আমার রাজকন্যার মুখের দিকে তাকিয়ে বাকি জীবন কাটাতে চাই। তা হয় না মা, তোমার জীবনের একটা নিশ্চিত ব্যবস্থা না করতে পারলে আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো আজীবন মা। সারা জীবন আমি এই অনুতাপ নিয়ে বাঁচব যে আমার জন্য আমার মায়ের জীবন এলোমেলো। আমি এই গ্লানি নিয়ে বাঁচতে চাই না মা। আমি যত সুখেই থাকি এই যাতনা আমাকে সুখে থাকতে দিবে না। রাবেয়া মেয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। তার ছোট্ট তরু অনেক বড় হয়ে গেছে। রাবেয়া সারা রাত ঘুমাতে পারল না আর। এই ঘর, এই সংসার তার হাতে সাজানো। এই ঘরটা করার সময় রাবেয়া কি অক্লান্ত পরিশ্রম করেছেন তা একমাত্র তিনি জানেন আর আল্লাহ জানেন। অথচ সেসবের দখলদারি এখন অন্য কারো কাছে। তবুও রাবেয়া মেয়েকে নিয়ে পড়েছিল, ভালো ছিল। অথচ এখন নাকি নিজের সংসার ছেড়ে চলে যেতে হবে তাকে। এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেন সবাই। রাবেয়ার ভয় হয় তার মেয়ের কি হবে। সবাই রাবেয়াকে নিয়ে ভাবতে গিয়ে তরুর জীবন অনিশ্চিত করে ফেলছে না তো। সারা রাত কেটে গেল এসব ভেবেই। এরপর ভোর হতেই রাবেয়া কাজে ব্যস্ত হয়ে গেল। বিকেলের দিকে রাবেয়াকে না জানিয়ে পাত্রপক্ষ এলো। রাবেয়া তখন রান্নাঘরের সামনে বসে লাকড়ি বাঁধছে। তরু পড়তে বসেছে। হুট করে রাবেয়া নিজের ভাইয়ের কথা শুনতে পায়। চমকে দেখে তার বড় ভাই রাজীব এসেছে। এই অসময়ে ভাইকে দেখে রাবেয়া কিছুটা অবাক হয়ে যায়। কাহিনী কি বুঝতে পারে আলমগীর যখন আমেনাকে বলল, রাবেয়াকে সাজিয়ে দাও তো একটু। পাত্রপক্ষ এসেছে রাবেয়াকে দেখতে। রাবেয়ার পায়ের নিচের মাটি সরে গেল এই কথা শুনে। ততক্ষণে তরু লতা দুজনেই এসে হাজির। তরুর মুখে ম্লান হাসি। হেসে তরু বলল, আজকে আমি তোমাকে সাজিয়ে দিব মা। রাবেয়ার হাত পা ভয় ঠান্ডা হয়ে এসেছে। এই কোন সর্বনাশ হচ্ছে তার? কেন এরা সবাই মিলে এরকম উঠে পড়ে লেগেছে? রাবেয়ার চোখ টলমল করতে লাগল। আমেনার মুখ গম্ভীর। রাবেয়া চলে গেলে সব কাজ তাকে করতে হবে। আমেনার একটা কাতান শাড়ি পরানো হয়েছে রাবেয়াকে। রাবেয়ার বয়স বেশি না। তাকে সাজানোর পর বেশ রূপবতী লাগছে। কেউ বলবে না রাবেয়ার এত বড় একটা মেয়ে আছে। পাত্র পাত্রের মা, বোন, খালা, মামা এসেছে। রাবেয়াকে সামনে নিয়ে যাওয়া হলো। আলমগীর উপর থেকে ফাইজানকে ও ডেকে এনেছে। ফাইজান অবাক হয়ে তরুর দিকে তাকিয়ে আছে। দরজার বাহিরে তরু দাঁড়িয়ে আছে। তরুর চোখ মুখ কেমন শুকনো লাগছে। মেয়েটার বুকের ভেতর কেমন উথাল পাথাল করছে কে জানে। সবাইকে এড়িয়ে তরু চোখ মুছে নিল। ফাইজান তা দেখে চোখ নামিয়ে নিল। আমরা অন্যের কষ্ট কেউ কি কখনো বুঝি? যার কষ্ট সেই বুঝে আর কেউ না। মানুষ যতই বলে অন্যের কষ্ট ভাগ করে নিবে, আদৌ কি তা সম্ভব হয়? হলে ফাইজান অনেক আগেই এই মেয়েটার সব কষ্ট নিজের করে নিত। রাবেয়াকে সবারই পছন্দ হয়েছে। আলমগীর স্বস্তির নিঃশ্বাস ফেলল শুনে। অনেক বড় একটা চিন্তা ছিল এতদিন তার মাথায়। এবার রাবেয়াকে বিয়ে দিয়ে তাড়াতে পারলে তরুকেও যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারবে।
এরপর রাবেয়া নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলে আর আগের স্বামীর সম্পদ নিয়ে মাথা ঘামাতে আসবে না। আলমগীর অনেক দিন আগেই এই পরিকল্পনা করেছে। আলমগীরের পরিকল্পনা আরো সহজ করে দিল রাবেয়ার ভাই রাজীব। বিছানায় শুয়ে আমেনা বিরক্ত হয়ে বলল, রাবেয়ার বিয়ের কথা উঠানোর তো কোনো দরকার ছিল না। রাবেয়া চলে গেলে বাড়ির কাম কাজ সব কে করবে? আলমগীর হিসাব করছে ছোট ভাইয়ের সম্পদের। আমেনার কথায় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, বেশি কথা বলবা না। আমেনা রাগ হলো আলমগীরের কথা শুনে। আলমগীর কিছুক্ষণ পর বলল, বেক্কল মহিলা, তোমার মোটা মাথায় এটা আসে না যে রাবেয়াকে বিদায় করতে পারলে সম্পদের ভাগিদার কমে যাবে? রাবেয়া নিজের সংসারে গেলে প্রথম সংসারের ব্যাপারে আর মাথা ঘামাবে না। এরপর তরুর একটা ব্যবস্থা করে ফেলা যাবে। আমেনা সবটা বুঝে আনন্দিত হল। আসলেই তো, এই বিল্ডিং তরুর বাবার করা। রাবেয়া এখন সব মেনে নিচ্ছে, যে কোনো মুহূর্তে ফনা তুলে বসে যদি নিজের অধিকার বুঝে নিতে যদি সচেষ্ট হয় তখন কি হবে, সব ভেবে আমেনা আলমগীরকে জড়িয়ে ধরল। স্বামীর মাথায় এত চিকন বুদ্ধি, আমেনার মোটা মাথায় এই বুদ্ধি আসেনি। পরদিন সকাল বেলা আমেনা রাবেয়াকে বলল, রাবেয়া, এখন থাইকা এই কয়দিন তুই চুলার পারে আসিস না। বিয়ের আগে মায়া মানুষের নিজের যত্ন নেওন দরকার। আমি হলুদ বাইটা দিমু, সারা গায়ে মেখে কিছুক্ষণ বসে থাক। রাবেয়া অবাক হয়ে আমেনাকে দেখতে লাগল। তারপর নিঃশব্দে উঠে চলে গেল ঘরে। তরু স্কুল থেকে ফিরে দেখে মা আনমনা হয়ে বসে আছে জানালার সামনে। মায়ের মুখে কেমন আষাঢ়ের ঘনঘটা। তরু শান্ত স্বরে বলল, মা। রাবেয়া চমকে উঠল মেয়ের ডাক শুনে। কোন ভাবনায় হারিয়েছিল এতক্ষণ রাবেয়া নিজেও জানে না। মেয়েকে দেখে আপনাতেই দুই চোখ ভিজে উঠল রাবেয়ার। তরু মায়ের সামনে কাঁদল না। মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, এরকম খুশির সময় কাঁদতে নেই। আমার তো খুব আনন্দ হচ্ছে মা। আমার মা এর একটা সংসার হবে ভাবতেই কেমন শান্তি শান্তি লাগছে। রাবেয়া কাঁদতে কাঁদতে বলল, এখন বুঝছিস না মা, যখন চলে যাব তখন ঠিকই বুঝবি মা না থাকার যন্ত্রণা কেমন। দুনিয়াটা যখন অন্ধকার লাগবে আকণ্ঠ তৃষ্ণায়, যখন মাকে খুঁজবি হাতড়ে দেখবি মা পাশে নেই, তখন বুঝবি এই দুনিয়া কত নিষ্ঠুর। তরু হেসে ফেলল মায়ের সামনে। হেসে বলল, না গো মা, কিছু হবে না, ভেবো না, আমি ভালোই থাকব। মাকে এসব বলে তরু দ্রুত ছাদে উঠে গেল। এই সময় লতার স্যার লতাকে পোড়ায়। ছাদে কেউ নেই। ছাদে গিয়ে তরু মুখে ওড়না চাপা দিয়ে কাঁদতে থাকে। তরুর বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ইচ্ছে করছে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মা, তুমি যেও না আমাকে ছেড়ে। আকি বাঁচব না মা। কিন্তু বলতে পারে না তরু। বললে যে ভীষণ স্বার্থপরতা হবে সেটা। নিজের ভালো থাকার জন্য মায়ের জীবন আর কত নষ্ট করবে। কাঁদতে কাঁদতে তরু ছাদে লুটিয়ে পড়ল। ফাইজানের ভীষণ মাথা ধরেছে, তাই আজ আর লতাকে পড়াতে যায়নি। জানালা দিয়ে দেখল তরু কেমন কাঁদছে। ফাইজানের মন খারাপ হয়ে গেল তরুর কান্না দেখে। অনেকক্ষণ ধরে আর সহ্য করতে না পেরে ফাইজান উঠে এলো। তরুর পেছনে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তরু। তরু চমকে তাকালো। ফাইজানকে দেখে ভূত দেখার মতো চমকালো তরু। ফাইজান তো লতাকে পোড়ানোর কথা এই সময়। কোনো দিকে না তাকিয়ে তরু দৌড় দিতে গেল। ফাইজান আচমকা তরুর হাত চেপে ধরল। ভীষণ ভয় পেয়ে কুঁকড়ে গেল তরু। ফাইজান আজ আর ভয় পেল না। বুকে সাহস নিয়ে বলল, তোমার দুই চোখের জল মুছে দেওয়ার অধিকারটা দিবে আমাকে তরু। সারা জীবনের জন্য এই অধিকারটা চাই আমি। তরু হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি যাতা বলছেন এসব আপনি? ফাইজান আরেকটু এগিয়ে এসে বলল, আমি যা বলছি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ভেবে বলছি তরু। এই কথাটা তোমাকে অনেক আগে থেকে বলবো ভাবছি। তরু বলল, আপনি জানেন না আপনাকে লতা ভীষণ পছন্দ করে। তাতে আমার কি? আমি তো লতাকে কখনো ওভাবে ভাবিনি। ভাবেননি যখন এখন থেকে ভাবুন।
আমাকে নিয়ে আর কখনো এসব ভাববেন না, আর কখনো এসব কথা বলবেন না আমাকে। ফাইজানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরু চলে গেল দ্রুত পায়ে। ফাইজান তাকিয়ে রইল তরুর দিকে, তারপর হেসে বলল, একবার যখন বুকে সাহস নিয়ে বলতে পেরেছি তো আর কোনো কিছুর পরোয়া ফাইজান করবে না তরু। সারা জীবন বলবো এই কথা তোমাকে আমি। প্রেমে পড়লে নাকি মানুষের অনেক চেঞ্জ আসে, ভীতু সাহসী হয়ে যায়। আমি ভীতু মানুষ যখন সাহস করে তোমার হাত একবার ধরতে পেরেছি, কারো ক্ষমতা নেই আমাকে তোমার থেকে দূরে সরায়। তরু নিচে গিয়ে হাঁপাতে লাগল। এই লোকটাকে তরুর সবসময় মনে হতো কেমন মুখচোরা লাজুক, অথচ কি সাহস এই লোকটার। তরুর হাত চেপে ধরল, নিজের হাতের দিকে তাকালো তরু, তারপর আচমকাই হেসে ফেলল। লোকটা তো পাগল পুরোপুরি। হঠাৎ করেই তরুর কিশোরী মনটা কেমন খুশি খুশি হয়ে উঠল। লতা সেজেগুজে এসেছে তরুর রুমে। তরুকে আপন মনে হাসতে দেখে লতা বলল, এভাবে হাসছিস কেন? তরু চুপ করে রইল। লতা ফিসফিস করে বলল, তুইও কি কারো প্রেমে পড়েছিস নাকি? তরুর একবার ইচ্ছে হলো বলে যে না, আমার প্রেমে একজন পড়েছে, কিন্তু বলল না। কেননা তরু জানে এই কথা শুনলে লতা খুব বাজেভাবে রিয়েক্ট করবে। তার চাইতে বড় কথা, এসব জানলে মা বিয়েতে বেঁকে বসবে। লতা তরুদের রুম থেকে বের হয়ে কিছুক্ষণ সিঁড়ির সামনে ঘুরঘুর করতে লাগল। একবার ইচ্ছে হলো ছাদে যেতে, কিন্তু সাহস হলো না। লতার আব্বা একটু আগে চেয়ার নিয়ে উঠানে গিয়ে বসেছে, যদি দেখে ফেলে লতাকে। লতার মন খারাপ হয়ে গেল। ফাইজানের জন্য আজ কত সুন্দর করে সেজেছে, অথচ ফাইজান একবারও দেখতে পেল না। এত কষ্ট বৃথা যাবে লতার? চলবে।